দর্শক নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক ও পলিসি বিশ্লেষক মেজর জামান। মেজর জামান, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে যে সাম্প্রতিক সময়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে কি ঘটছে, মানে বিশেষ করে ভারতীয় সীমান্তে। আপনারা লালমনিরহাটের একটি ঘটনা জানেন। অনেকেরই ঈদ আসা উপলক্ষে, এই কোরবানির ঈদ আসছে, সেই সময়টা অনেকের ভিতরে প্রশ্ন, ভারত থেকে গরু আসছে কি আসছে না। অনেকের ভিতরে এই প্রশ্ন জাগছে। সরকার বলছে যে ভারত থেকে গরু আসবে না, আসলে কি আসছে? এটা এই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা একটু হাজির হয়েছি মেজর জামানের কাছে। মেজর জামান, আমি একটু জানতে চাই প্রথমে যে আসলে ভারতীয় সীমান্তে কি হচ্ছে, এবং আমাদের তো দীর্ঘ একটা সীমান্ত ভারতের সাথে, একটু জানতে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এটা বিশেষ করে কোরবানির ঈদ আসলে এই গরুর আদান প্রদান, মানে সীমান্তের এপার আর ওপার, তো সেই প্রসঙ্গটা আপনি এনেছেন, এবং এর ফলে এর অনেকগুলো অর্থনৈতিক তাৎপর্যও আসে, আবার নিরাপত্তা ঝুঁকিও আসে। তো সব মিলে আপনি একটা লাগসই টপিক সিলেক্ট করেছেন, আপনাকে মোবারকবাদ। ভারত বাংলাদেশের সীমান্ত টোটাল ৪,৪০০ কিলোমিটারের মতো। তো এখানে একটা ব্যতিক্রমী সীমান্ত, এখানে স্থল সীমান্ত আছে, জল সীমান্ত আছে, আর হচ্ছে সমুদ্র সীমা আছে। তো আমি যে সীমান্তের দৈর্ঘ্যের কথা বললাম সেটা আপনার ওই সমুদ্র সীমা বাদে, স্থল সীমান্ত, স্থল সীমান্ত এবং নদী সীমান্ত সব মিলায়। কারণ আমাদের যেগুলো কমন নদী আছে সেগুলোর মাঝ বরাবর হচ্ছে দুই দেশের সীমান্ত, মানে সেটা হচ্ছে সীমান্ত রেখা। তো এই যেহেতু এত বড় সীমান্ত এবং উভয় পাশেই বাংলা ভাষাভাষী লোকের বসবাস, সুতরাং কিছুটা স্বাভাবিকভাবেই মানুষজনের সাথে যোগাযোগ হয়। আপনি ঠিক একইভাবে এই যে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া যে প্রদেশ আছে সেটার সাথে ওদিকে আফগানিস্তানের যে সীমান্ত আছে, তো একই জনগোষ্ঠীর দুই দেশের মধ্যে ভাগ, সুতরাং কিছুটা হলেও একটা স্বাভাবিকতা আছে। বাট এই সুবাদে আমি মোটেই এপার বাংলা ওপার বাংলা বলতে রাজি নই। আমার কাছে খুব অবমাননাকর মনে হয় যে ওপার বাংলা হচ্ছে একটা প্রদেশ, আর এপার বাংলা হচ্ছে আমরা একটা স্বাধীন দেশ। সুতরাং আমরা এপার ওপার বাংলা বলে আমার নিজেদেরকে একটু, আমার মনে হয় একটু খাটো করে ফেলি। তো এই যেহেতু ওই বাংলা আছে দুই দিকেই, সেই জন্য আপনার আদান প্রদান একটা স্বাভাবিকতা থাকার কথা। এখন গরু হচ্ছে ওই পারে, গরুর যেহেতু আপনার গরু জবাই বা অন্যান্য বিষয়ে কিছুটা বিধিনিষেধ আছে, তো সেই গরুগুলো এমনি ভারত অন্যতম বৃহত্তম আপনার গোমাংস রপ্তানিকারক। তো কিছু গরু এদিক থেকে আসে এবং হরিয়ানার গরু এদিকে চলে আসে বিভিন্নভাবে। আবার এই সীমান্তে কিছুটা কড়াকড়ি হওয়ার কারণে, এটা অনেকদিন আগে থেকে আমি একাধিক সরকারকে সাধুবাদ জানাই যে সীমান্তে কিছুটা হলেও কড়াকড়ি করার ফলে গরু ঠিক আগে যেভাবে অবাধে আসতো এবং এটা দেখানো হতো যে আমাদের এখানে আমরা স্বয়ংসম্পন্ন নই, এখন আমাদের এই গরুগুলো বিভিন্ন খামারিরা তারা লালন পালন করছে এবং তা আর্থিকভাবে লাভবান হচ্ছে। সুতরাং আমরা গরু উৎপাদনে স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। তারপরেও কিছু গরু আসে ওখানে, এবং এই গরু আসার কারণে আপনার যে সীমান্তের হত্যার যে বিষয়টা সেটা কিন্তু একটা এইভাবে জড়ে যায়। কারণ এই মানে লেনদেনে গন্ডগোল, লেনদেন দুই ধরনের লেনদেন, একটা হচ্ছে ওদিকের ব্যবসায়ী এদিকের ব্যবসায়ীর মধ্যে লেনদেনে যদি গড়মিল হয়, আরেকটা হচ্ছে ওই পারের সীমান্তরক্ষীদের সাথে যারা গরু আমদানি করছে তাদের লেনদেনের যদি আপনার গড়মিল হয়। তো লেনদেনটা কেন গুরুত্বপূর্ণ, আর তারই ফলশ্রুতি হিসাবে আপনার এই ধরনের মারামারি হয়। এখানে আমি একটা খুব প্রাসঙ্গিক বলছি, আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, এই ভারতের সাথে সীমান্ত আছে চীনের, তাদের ৩,৪০০ কিলোমিটার মতো সীমান্ত। পাকিস্তানের সাথে সীমান্ত আছে, কিন্তু ওই সীমান্তে কিন্তু এরকম মানে লোক মারা যায় না। এবং আপনি এটা আমাদের দুর্ভাগ্য যে ভারতের লোকজন ঠিক আছে যদি কোনো অপরাধ করে সেই অপরাধকে তারা ধরে নিয়ে যাক, তারপরে
স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার হোক বা হস্তান্তর হোক, সেটা হবে। কিন্তু সেটা না করে ওরা সরকারের গুলি চালায়। এর একটা বড় তাৎপর্য হচ্ছে আমাদেরকে ছোট করা। এবং আমরা ওই যে আমরা তো আগে এক সময় বললাম না যে স্বামী স্ত্রীর সম্পর্ক, যদিও বলা হয় না কে স্বামী আর কে স্ত্রী, তো এই পর্যায়ে নিয়ে যাওয়াতে আমরা অত্যন্ত নিজেদেরকে নিজ অবস্থানে নিয়ে গেছি, নিজেদেরকে খুব মানে নমনীয় বানায় ফেলছি। এই জন্য তারা এটা করতে পারে। আর একটা এই জায়গায় প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, দেখেন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া টেকনিক্যালি তারা এখনো যুদ্ধ অবস্থায়, কিন্তু ওখানে কিন্তু মানুষ মরে না। কিন্তু আমাদের এখানে সবচেয়ে বেশি মানুষ মরে। তো এইটা আমাদের বিভিন্নভাবে বলা হয়েছে, কিন্তু ওইভাবে আমরা আমাদের ব্যবস্থা নিইনি। তো এই আপনি সম্প্রতি খেয়াল করেছেন যে মানে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওই গ্রামের মানুষটা দা নিয়ে দাঁড়ায় আসে সীমান্তে, যে আসলে মার দিব। সো এর ফলে কিছুটা যে তোমরা আমাকে যদি মারো। আমরা কিন্তু গত 2 দিন আগে দেখেছি যে লালমনিরহাট সীমান্তে বিজিবি এমবিএসএফ এর মধ্যে বাহাস তৈরি হয়েছে, যে কাঁটাতারের বেড়া নিয়ে বিশেষ করে। হ্যাঁ, এটা কি এক ধরনের মানে ধরেন অসৌজন্যতা না ভারতের পক্ষ থেকে, যে হঠাৎ করে কাঁটাতারের বেড়া দিচ্ছে কোনো আলোচনা ছাড়া? মানে তাদের হয়তো কোনো মানে আমাদেরকে তারা আমাদের স্বাধীন দেশ হিসেবে ওদের মানুষ পটে নাই। ওরা ওই যে খালি 71 নিয়ে যায়। আপনি কলকাতার যদি বিভিন্ন বয়ান শুনেন, দেখবেন যে বলছে কি আমরা তোমাদের স্বাধীন করিয়েছি। ভাবটা এমন যেন আমরা কিছুই করি নাই। হ্যাঁ, দেখেন এই মুক্তিযুদ্ধ মানে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের ভূমিকাটাকে আমরা নিজেরাই তাদের পক্ষে নিয়ে যাই। যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের এই ভূখণ্ডের, এবং তখন আমরা পাকিস্তানের অংশ ছিলাম, কাজে আমরা তারা দখলদার বাহিনী কিন্তু বলতে পারি না। এটা কাছে আমার কাছে ব্যক্তিগত মনে হয় এটা একটা ভুল টার্ম। তো তাদের সাথে আমরা যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে আমরা স্বাধীন হয়েছি। এখন সেই স্বাধীনতায় তারা একটা গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছিল, বিনা কারণে দেয় নাই। তাদের স্বার্থটা আপনি দেখেন, স্বাধীনতার সাথে একটা সম্পর্ক যেটা সবসময় তারা দাদাগিরি ফলাচ্ছে, যে ভারত থেকে সবসময় মনে করা হচ্ছে যে তারাই আমাদের স্বাধীনতা নিয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের সবচেয়ে বড় অবদান এই স্বাধীনতায়, কিন্তু সেটাকে সেটার সুফল তারা নিয়ে নিতে চায়। আর আমরা সেই সাথে আমি একটু জানতে চাই যে এই যে সীমান্তে যে হঠাৎ করে কাঁটাতারের বেড়া নিশ্চয়ই আগে থেকেই ছিল, এটা কি হঠাৎ করে কেন এই ধরনের ব্যবস্থা নিচ্ছে? এটা কি কোনো আরেক ধরনের পায়তারা কিছু কিনা? আচ্ছা, এই জায়গায় আমার ব্যক্তিগত মূল্যায়ন আমি বলছি, আমি যতটুকু বুঝি আর কি। তো তার আগে আমি যে প্রসঙ্গে কথা বলছিলাম যে দেখেন যে ওখানে ভারত এই যে সিমলা চুক্তি হয়েছে, সামনে সিমলা চুক্তিতে কিন্তু আমাদের কোনো আমরা স্বাক্ষরকারী নই। এটা হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছে। তো সারেন্ডার করছে যৌথ কমান্ডারের কাছে, যদিও সেখানে ভারতীয় আন্ডার মানে কমান্ডার ছিলেন জগদীশ সিং অরোরা। তো এইভাবে আমরা বিভিন্ন জায়গায় আমাদের নিজের অবস্থানটা থেকে আমাদের যে গৌরবজনক অবস্থান, সেই জিনিসটা, সেই গৌরবটা তারা আমি বলবো কিছুটা ছিনতাই করে ফেলেছে। তো আমাদের এই যাদের কথা বললেন কৃষক, শ্রমিক, তারাই দাঁড়াইছিল অল্প প্রশিক্ষণ, স্বল্প প্রশিক্ষণ অথবা কোনো প্রশিক্ষণ ছাড়াই দাঁড়ায় গেছে, মানে মানুষজন দাঁড়ায় গেছে, তারপরে আস্তে আস্তে রক্ত করেছে। তো সেইগুলো আমরা মোটামুটি বিসর্জন দিয়ে ফেলেছি, এই যে আমাদের এটা নতজন মনোভাবের কারণে। দেখেন ভারত এই মুহূর্তে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক তো বরাবরই খারাপ। চীনের সাথে একাধিক যুদ্ধ হয়েছে এবং এখনো কিছুটা হলো যুদ্ধ অবস্থায় আছে। আমি গতকাল একটা টেলিভিশন চ্যানেলে, ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলে দেখলাম, তারা ভারত বলছে যে চীনের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের জন্য। এর সাথে সূত্র আছে। আপনি পাকিস্তানের সাথে গত বছর যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে কিন্তু পাকিস্তান এয়ারফোর্স দারুণ পারফর্ম করেছে। ওরা স্বীকার করে নাই কতগুলো প্লেন হারাইছে। এবং চীন ওই এটা বলেছে 1+ রিএনফোর্সড ফ্রন্ট, মানে চীন সর্বধরনের তাদের সহায়তা করছে। তারা সরজমিনে ছিল না, তাদের টেকনোলজি, তারপরে
অন্যান্য যে সমস্ত সাপোর্ট দেওয়া দরকার সাপোর্ট দিয়েছে। তো এখন ওদের সাথে পারে না, পারে শুধু এখানে আমাদেরকে এর মাধ্যমে হেয় করা হয়। তো আমরা খুব কষ্ট লাগে যে এটা আমরা হচ্ছে, এবং আমরা আমাদের ভিতরে অনুধাবন কম। আর আরেকটা জিনিস হয়েছে, এটা আমি মনে করি, আপনি জানেন দেখে রবি ঠাকুরকে কিছুদিন আগ পর্যন্ত যেভাবে এখানে কিছুটা পূজার পর্যায়ে নিয়ে যাওয়া হয়, পূজিত ব্যক্তি হিসেবে চিন্তা করা হয়, পশ্চিমবাংলায় সম্ভবত এরকম নয়, যেখানে তার নিজের জন্মস্থান। আর উনি ছিলেন এখানে, আমাদের এখানে উনি বড় কবি, কোনো সন্দেহ নাই। আমি আপনারা সবাই ওনার কবিতার পছন্দ করি, কিন্তু তার গল্প কবিতায় কোনো মুসলমানের নাম খুঁজে পাবেন না, কিন্তু যদিও এখানে জমিদারি করছেন। এটা হচ্ছে বাস্তবতা, আমি তোমাকে ছোট করছি না। তো আমরা স্বাধীন দেশ হিসেবে আমাদের অবস্থানটাকে এবং স্বাধীন সত্তা হিসাবে মাঝে মাঝে মনে হয়, তারপরে বিভিন্ন আপনার অভ্যুত্থান দেখছেন, কিন্তু বেশিরভাগ সময় ওই হওয়ার পরে আবার ঝিমায়ে যায়, আবার একটা উপলক্ষ আসে, তখন গজায় উঠি। কিন্তু স্বাধীনতার যুদ্ধের সময় একটা কথা বলা হতো যে স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের যে করণীয়, সেই বিষয়ে সম্ভবত আমরা অতটা সচেতন নই। আরেকটা হচ্ছে, ভারতের একটা বিরাট সাফল্য আছে আমাদের এখানে। সেই সাফল্যটা হচ্ছে তাদের অনুগত একটা শ্রেণী তৈরি করা হয়ে গেছে, এবং তাদের বিস্তৃতি অনেক বেশি। সুতরাং তারা ভারত বাংলাদেশের সম্পর্কটা দুই স্বাধীন দেশের সম্পর্ক হিসেবে বিবেচনা না করে ওই যে এপার বাংলা ওপার বাংলা বলে ফেলে। তো কিন্তু আমি এই জায়গাটা একটু জানতে চাই যে ধরেন নানা সময় নানা সরকার আসছে, সম্পর্ক ভালো আসছে, কিন্তু এই সময়টা আমি দেখছি যে সাম্প্রতিক আমি গত 3 মাসের কথা যদি আপনাকে একটু মূল্যায়ন করি, বলি যে সীমান্তে কিন্তু তুলনামূলক হত্যা বন্ধ, তো মানে প্রক্রিয়াটা আমরা খেয়াল করে যদি দেখি যে কম, মানে হত্যা কিন্তু কম। এর মাঝখানে কিন্তু আমরা 2-1টি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা পেয়েছি যে হত্যা হয়েছে, কিন্তু এর আগে আমরা দেখেছি যে সম্পর্ক ভালো কিন্তু হত্যার পরিমাণ কমেনি। এটা মানে এটা এরকম যে শোনো, তোমার সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু ওই তোমাকে একটু ধরাই দিলাম আর কি, এরকম তাদের আচরণটা এরকম। তো এটা বন্ধ হওয়ার দরকার। আমি বিজিবির যে আমি নিজে একটু তালাশ করার চেষ্টা করেছি যে এই সম্পর্কটা আসলে কি, আমাদের ওদিকে একটা কথা আছে যে বসাতে পারে বান্দির বাচ্চা, ওঠাতে পারে না রাজার ছেলে। তো ওই যে আমরা যখন একটা বড় দেশকে, প্রতিবেশীকে তাদের সুযোগ করে দিই, তখন তাদের সাথে আমাদের বার্গেনিং পাওয়ারটা কমে যায়, এবং এরকম ঘটনা হয়েছে। তবে এই ঘটনাটা আপনার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পর থেকে এবং এখন অবধি কিছু তুলনামূলকভাবে একটু উন্নতি হয়েছে। সীমান্ত নিয়ে যখনই কথা বলছি তখন এই তিস্তার কথা আসছে, যে বর্তমান সরকার অনেকেই বলে যে তিস্তা নিয়ে আমরা দীর্ঘ সময় বলছি যে তিস্তা চুক্তি হবে, হচ্ছে না। এর দায় দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের আগের যে সরকার, মমতা সরকারকে, এখন শুভেন্দু সরকার আসছে, মোদী কেন্দ্রীয় সরকার। তো এখন কি তিস্তার কি আমরা কোনো প্রত্যাশা করতে পারি? আসলে তিস্তা হলেই বা কি হবে, সেটা হচ্ছে একটু। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রসঙ্গ আনছেন। আমি ওদের ফেডারেল গভর্নমেন্ট আর হচ্ছে আপনার রাজ্য সরকার আছে, তো ওরা খুব দুষ্টুমি করে। আপনার মুজিব ইন্দিরা চুক্তি হয়েছিল, আমরা দহগ্রাম দিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা তার বিনিময়ে আমাদের পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা পেতে পেতে এই যে কিছুদিন আগে হলো, ওরা কি করে ওই রাজ্য সরকারের দিয়ে একটা প্যাচ লাগাই দেয়, কোর্টে অমীমাংস থেকে যায়। সো এইভাবে তারা আমাদের সাথে খেলে, কিন্তু এই আমাদের সাথে যে খেলছে সে জিনিসটা আমরা কম বোঝার চেষ্টা করি, এবং সেটার প্রেক্ষিতে আমাদের কি করণীয় সেটার সম্পর্কে কথা কম বলি। আমরা খালি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেলে মুক্তিযুদ্ধ কি ভারত আমাদের বন্ধু, আপনি ভরাট গলায় অনেকে এই কথাটা বলেন আর কি। তো তিস্তা নিয়ে আমার মনে হয় না যে মমতার এখন যেটা আসছে এটা খুব একটা বেশি হবে না। ওটা মমতারের দিয়ে আপনি কি মনে করেন যে তারা খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করতো এটা করার জন্য? অথচ আমার মনে আছে যখন এগুলো আলোচনা হয় তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি কি অনেক অপ্তবাক্য বলেছিলেন যে হয়ে যাচ্ছে সবকিছু রেডি। আমরা নানা সময় পত্রিকা দেখেছি, রাইট। কিন্তু আসলে ওদের কোনো, এবং ওখান থেকে তাদের দেওয়ার সুযোগও খুব একটা বেশি নেই। এই জন্য আমি মনে করি যে ওই যে তিস্তা
পরিকল্পনা যেটা সরকার মানে চীনা সহায়তা করার পরিকল্পনা করেছে, তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটু আগায় গিয়েছিল। আমার মনে হয় যে সেই লাইনে এগোনোই ভালো, এছাড়া আমাদের কোনো বিকল্প নাই এবং পানি ওখান থেকে পাওয়া যাবে না যদি কথা বলুক। কিন্তু এই সাথে কিন্তু আরেকটা ইস্যু দাঁড়িয়েছে, যেটা হলো যে চীনা সহায়তায় সম্ভবত আমরা যদি পদ্মা ব্যারেজের কথা শুনতে পাচ্ছি, যে রাজবাড়ী দিয়ে পদ্মা ব্যারেজ যদি হয় তখন এটা ভারতের জন্য এক ধরনের আতঙ্ক। তখন এটার এই সম্পর্কে আমার একটু বিস্তারিত যদি বলতেন। এটা বিস্তারিত বলার খুব সুযোগ কম, আপনার যেহেতু সময় কম, তবে আমি এটুকু বলি, এটা ওরা চীনের সহায়তা না, এটা হচ্ছে সরকার আভ্যন্তরীণ তার খাত থেকে এই একটা যে আপনার 34,000 কোটি টাকার মতো যেটা ব্যয় হবে, এবং এটা 2026 সাল থেকে 2033 সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এটা খুবই দরকার, এবং তিস্তাও দরকার। এই দুটা কেন দরকার? আমাদের ওই যে ওই অঞ্চলগুলো পানির স্তর অনেক নিচে নেমে গেছে, দক্ষিণাঞ্চল বিশেষ করে, দক্ষিণাঞ্চলে বরিশাল থেকে খুলনা, রাইট। তো আপনার এই তিস্তার ওটা পানি ধারণ করতে না পারলে আমরা ভূগর্ভস্থ পানি থেকে আমরা পানি ওঠাচ্ছি, লবণাক্ততা বেড়ে যাচ্ছে। সুতরাং এখন পক্ষে বিপক্ষে অনেক কথা হবে, এবং অর্থনীতিতে একটা কথা আছে, অপরচুনিটি কস্ট। আপনি একটা কিছু পেতে হলে আপনার কিছুটা বিনিময়ে স্যাক্রিফাইস করে তারপরে সেই জিনিসটা নিতে হবে। তো এই অপরচুনিটি কস্টের কথাটা অনেকেই চিন্তা করে না, আবেগে কথা বলে। কিন্তু পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এই পদ্মা ব্যারেজের প্রকল্পটা আমি মনে করি যেটা আমাদের জন্য অতি জরুরি। মানে প্রাসঙ্গিকভাবে বলে রাখি, আমার বাড়ি ওই অঞ্চলে এবং আমি পড়াশোনা করছি রাজশাহী ক্যাডেট কলেজে। সুতরাং আমি পদ্মার সেই যৌবন দেখেছি আর মৃত পদ্মাও দেখেছি। এবং আমার অঞ্চলে আমি বিশ্বাস করেন, আমার বাড়িতে যে ডাব গাছ, সেই ডাব গাছগুলো সাইজগুলো এখন ছোট হয়ে গেছে, কারণ নিচে থেকে পানি পাচ্ছে না। চোরাই আমার বাড়ি, উত্তপ্ততা বেড়ে গেছে। তো এটা হলে আপনার আমার মনে হয়, এবং আমি দেখলাম যে নদীর কথা বলা আছে, নদীগুলো 5টা নদীর মধ্যে আমার নদী, আমার বাড়ির কাছে যে নদীটা, সেটা হচ্ছে মাথাভাঙ্গা। সুতরাং এটাতে পানি ব্যবস্থাপনাটা সুবিধা হবে, এবং আমি মনে হয় যে সরকারকে আমি সাধুবাদ জানাই যে উদ্যোগটা নিয়েছে। হ্যাঁ, কিছুটা অ্যাডজাস্টমেন্টের করার দরকার হতে পারে, সেটা করা উচিত। কোনো জায়গায় যদি আরো পরীক্ষা নিরীক্ষা করার দরকার থাকলে সেটাও করার দরকার, কিন্তু এটা প্রকল্পটা গ্রহণ করা দরকার। আর সেই জন্যে এই যে কোনো জুজুর ভয় দেখায় এটা বন্ধ করতে গেলে একেবারে শুষ্ক হয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে, মরুকরণ হয়ে যাচ্ছে অনেকটা। তাহলে কি আপনার কি মনে হয় যে এই বর্তমান সরকারের সাথে ভারতের যে সরকার আছেন তাদের সাথে বার্গেনিং এর সক্ষমতা বাড়ছে বাংলাদেশের? আমার মনে হয় ওদিকে একটু নড়াচড়া শুরু হয়েছে। আর একটা প্রাসঙ্গিক একটা তথ্য দিই, এটা হয়তো আমরা অনেকেই জানি না। ফারাক্কাবাদ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদিকের পানির ধাক্কা সামলানোর জন্যে, আর যখন আপনার পদ্মা ব্যারেজ হবে পানির ধাক্কা কিন্তু এদিক দিয়ে লাগবে। সুতরাং এটা কিন্তু পানির বাঁধের সুরক্ষার জন্য এটা কিন্তু একটা চিন্তার বিষয় তাদের জন্য। সুতরাং এটাও একটা বিষয় হতে পারে যে এত টাকা দিয়ে করছে, এখন ওটার ফলে একটা তাদের বিভিন্ন অবকাঠামো গড়ে উঠেছে। আর আমরা যদি পানিটা ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারি, এ কারণে এই পানির ব্যবস্থা যদিও অন্যান্য অনেক সীমান্ত নদীতেই তারা বাদ দিয়েছে, আমরা এগুলো বোঝারও চেষ্টা করি না, বলারও চেষ্টা করি না, এবং এটা কার্যক্রম কি হবে সেটার কথা চিন্তা করে নেই। ওই খালি 71 কেন্দ্রিক, এবং আপনি দেখছেন ভারতের খালি ঘুরে ফিরে খালি 71। এই 55 বছর কিন্তু পার হয়ে গেছে। 55 বছরে যে সন্তান আগে জন্মগ্রহণ করছে সেটা এখানে 3rd জেনারেশনে চলে আসছে। কিন্তু তারা কিন্তু আজকে আপনার সন্তান কি দাদার কথা তো বলে, কিন্তু আমরা খালি দাদা দাদা করে কিন্তু পাগল হয়ে যাচ্ছি। আমরা বোঝা উচিত আমাদের স্বার্থ, এবং সব দেশেরই কিন্তু সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে আপনার কিছু সমস্যা থাকে। একটা কথা বলা যাওয়া হয় যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, কিন্তু আপনি যদি উদাহরণ দিই, আসলে প্রতিবেশী চেঞ্জ হয়ে যায়। যুগোস্লাভিয়া সেটা ভেঙে এখন 6টা রাষ্ট্র হয়ে গেছে, কারণ ওই যুগোস্লাভিয়ার সাথে যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল তাদের সাথে এখন অন্যান্য দেশ তাদের প্রতিবেশী হয়ে গেছে। তো যাক, আমাদের যেভাবেই হোক আমাদের অত্যন্ত মনোযোগ দেওয়া উচিত ভারতের সাথে। এখানে আপনি এই জায়গায় আসেন, এই সাম্প্রতিক ঘটনা, জি আমরা আসলে এটা শেষ করে দিচ্ছি, এই কথাটা উদাহরণ না দিলেই না। এই যে চীন দেখছেন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমেরিকা গেছে তার কাছে বিভিন্ন বিষয়ে একটা জিনিস আদায় করার জন্য। তো চীনের প্রেসিডেন্ট বলেছেন যে ট্রাম্প সাহেবের সামনে
যে আমেরিকা এখন ক্ষয়িষ্ণু শক্তি। সো নিজের অবস্থানকে শক্ত না করলে অন্য কেউ আপনাকে সাহায্য করবে না। মাথা উঁচু করে দাঁড়াতে হবে, শির দ্বারা খাড়া করে দাঁড়াতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মেজর জামান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। আমরা চাই সবসময় যে ভারত প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের ন্যায্য হিস্সা আদায় করতে। আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই, আমরা চাই চোরাচালান বন্ধ। সেই প্রত্যাশা রেখে আজ এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।